এই ভিডিওটাতে কথা বলবো তোমরা যে কোনো ধরনের এমসিকিউ এক্সামে কিভাবে তোমার সর্বোচ্চটুকু দিয়ে আসতে পারো, এটা একদম বিস্তারিত A to Z নিয়ে, এবং সেই এক্সামে ভালো করার জন্য এক্সামের আগে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কিরকম হবে, কারণ এমসিকিউর প্রিপারেশন স্ট্র্যাটেজি প্লাস এক্সাম হলে কেমনে অ্যান্সার করতে হয়, এই স্ট্র্যাটেজিগুলো রিটেন এক্সামের চাইতে একটু ভিন্ন। এই সব কিছু নিয়ে এই ভিডিওটাতে কথা বলবো। তো এই ভিডিওটা কাদের কাদের কাজে লাগবে, এই যে তোমরা যারা এসএসসি 24 ব্যাচ, সামনে যাদের এসএসসি পরীক্ষা, যারা এসএসসি 25 ব্যাচ, তোমাদের তো কাজে লাগবেই, প্লাস যাদের যাদের এটা হইতে পারে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এটা হইতে পারে এইচএসসির এক্সাম, এনি ক্লাস, যাদের এমসিকিউ এক্সাম ফেস করতে হয়, তোমাদের সবার এই ভিডিওটা কাজে লাগবে। ঠিক আছে, তাইলে আসো শুরু করি। বাই দ্য ওয়ে, তোমরা চাইলে আমার সাথে ফেসবুকে এখানে কানেক্টেড থাকতে পারো, অ্যান্ড যদি রেগুলার বেসিসে তোমাদের পড়াশোনায় কাজে আসবে এমন স্ট্র্যাটেজি এবং টেকনিকওয়ালা ভিডিও চাও, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, আসো শুরু করি। প্রথম জিনিস হচ্ছে এটা বোঝা, তুমি যে এমসিকিউ এক্সামটা দিবা, এক্সাম হলে যে কোশ্চেনগুলো আসবে এগুলা ভাইয়া বিশ্বাস করো, তুমি যেই সাবজেক্ট থেকে কিংবা টপিক থেকে এক্সাম দিবা, ওই সাবজেক্ট এবং টপিকটা দেখে আগে থেকেই প্রেডিক্ট করা সম্ভব এক্সাম হলে কি কি এমসিকিউ আসবে। এটা যদি আগে থেকে প্রেডিক্ট করে ফেলতে পারো না কি কি আসবে, এন্ড প্রেডিক্ট করার জিনিসগুলো আগে থেকে যদি চর্চা করে যেতে পারো, এক্সাম হলে গিয়ে দেখবা সবকিছু কমন ধুমসে অ্যান্সার করে চলে আসতে পারবা। এটা হচ্ছে একদম 1 নাম্বার হ্যাক এমসিকিউতে ভালো করার। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে ভাই কেমনে প্রেডিক্ট করব, কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কোত্থেকে আসে, এটা কেমনে বুঝবো? তোমাকে উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো তুমি ফিজিক্স এক্সাম দিতে যাচ্ছ, ফিজিক্স তোমার 25টা এমসিকিউ থাকবে এক্সাম হলে, তাহলে তোমাকে 1 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার যে যে অধ্যায়গুলো থেকে পরীক্ষা হবে ওই অধ্যায়গুলোর উপর ভালো মানের কিছু ক্লাস দেখা ফেলা, সো দ্যাট ওই অধ্যায়ের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। দুই নম্বর কাজ হবে ওই অধ্যায়গুলোকে সুন্দর মতো রিডিং দিয়ে ফেলা। তোমরা বেশিরভাগ মানুষজন এই দুইটা কাজ করি, যেই যে অধ্যায়গুলো থেকে এমসিকিউ এক্সাম হবে ওই অধ্যায়গুলোর ক্লাস দেখো, রিডিং দাও, দিয়ে এক্সাম দিতে চলে যাও, এন্ড এসে বলো ভাইয়া সবকিছুই তো পড়ছি, তাও এমসিকিউ এক্সাম ভালো হয় নাই, সব কমন আসে নাই, কিংবা ভাই কমন আসলেও সময়ের মধ্যে অ্যান্সার করতে পারি নাই, কিংবা ভাই ক্যালকুলেশনস ভুল করে দিয়ে আসছে। একটা রিজন আছে। এই দুইটা আমি আরো বেশ কিছু স্টেপ লিখবো প্রিপারেশনের, এই দুইটা হচ্ছে সবচাইতে বেসিক দুইটা স্টেপ। মেইন স্টেপগুলো এখনো বাকি আছে, মেইন খেলা এখনো বাকি। যেই চ্যাপ্টারগুলোর উপর, যেই টপিকগুলোর উপর এক্সাম হবে ওইগুলোর একাডেমিক ক্লাস, ভালো মানের ক্লাস, এবং ওই টপিকগুলো রিডিং দেওয়ার পর তোমাকে মাস্ট কি করতে হবে, ওই টপিক কিংবা অধ্যায়গুলো থেকে বিগত বছরে, সেটা হইতে পারে বোর্ড এক্সাম, সেটা হইতে পারে এনি এক্সাম, বিগত বছরের এক্সামগুলোতে কি কি কোশ্চেন আসছে ওই কোশ্চেনগুলা তোমাকে মাস্ট সলভ করতে হবে। এটা হচ্ছে এখানকার এক্সাম হলে কোশ্চেন কমন ফেলানোর সবচাইতে ইম্পর্টেন্ট স্টেপ। তাহলে কি করতে হবে, ধরো ফিজিক্স পরীক্ষা দিতে যাচ্ছ, ফিজিক্স যেই কয়টা অধ্যায় থেকে এমসিকিউ এক্সাম হবে ওই কয়টা অধ্যায়ের বিগত বছরের যত বেশি সম্ভব, বিগত বছরের প্রশ্ন যত বেশি সম্ভব সলভ করে যেতে হবে। তাইলে কি হবে, বিগত বছরের প্রশ্ন সলভ করতে গিয়ে তুমি একাডেমিক ক্লাস এবং রিডিং পড়তে গিয়ে খুঁটিনাটি যে জিনিসগুলো তুমি ক্যাপচার করছিলা এগুলা কোশ্চেন আকারে কেমনে আসে এন্ড এগুলাকে কেমনে ট্যাকেল দিতে হয়, এই প্র্যাকটিসটা এখানে হয়ে যাবে। এন্ড মজার ব্যাপার হচ্ছে তোমরা এই যে যারা সামনে এসএসসি দিবা, তোমরা যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলো সলভ করে ফেলো, ভাইয়া ওখান থেকে ভাইয়া শিওর থাকতে পারো 70% প্লাস কোশ্চেন ওখান থেকে হুবহু কিংবা হালকা চেঞ্জ করে কমন চলে আসবে। এটা যদি আমার এই কথা যদি সত্যি না হয়, তোমরা এসে আমাকে ধরো, কমেন্টে এসে আমাকে গালাগাল দিয়ে যাও, কিংবা ফেসবুকে আমার ফেসবুক দেওয়া আছে না, ওখানে এসে আমাকে গালাগাল দিয়ে যাও। ঠিক আছে, তাহলে এই দুইটা করবো জাস্ট ওয়ার্ম আপ সেশন হিসেবে।
মেইন খেলাটা হবে এই 4th স্টেপে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমার তো 70% দিয়ে হবে না। 70% মানে হচ্ছে 25-এ 16-17 এরকম, আর 30-এ যে এক্সামগুলো 30-এ হয় ওগুলোর ক্ষেত্রে ধরো 20-22 এরকম। এর কথা হচ্ছে ভাই আমি 80% প্লাস 90% প্লাস এমসিকিউ এক্সাম হলে কেমনে কমন ফেলাবো? সেই ক্ষেত্রে তোমার যেই যে অধ্যায়গুলো থেকে বা যে টপিকগুলো থেকে এক্সাম হবে ওই টপিকগুলোর অবশ্যই তোমার হাতে গাইড আছে। ধরো ফর এক্সাম্পল ফিজিক্স যে অধ্যায়গুলো থেকে এক্সাম হবে তোমার হাতে ফিজিক্সের গাইড আছে না? এইবার গাইডে আমি এখানে সরাসরি গাইড না লিখে সহায়ক বই লিখি, বা গাইড লেখা যায়, সমস্যা নাই। গাইড শব্দটা কেমন জানি বৃষ্টি শোনাই। সহায়ক বই কিংবা প্র্যাকটিস বই তোমাদের সবার হাতে গাইড আছে। সেই গাইডে যেই টপিকগুলো কিংবা চ্যাপ্টারগুলো থেকে এক্সাম হবে ওইখানে যত এমসিকিউ দেওয়া আছে টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ ভাগ করে করে সবগুলো সলভ করতে হবে। এটা যদি করে যাও তুমি ভাইয়া নিশ্চিত থাকতে পারো 90% প্লাস এমসিকিউ কমন ফেলাইতে পারবা। কথা বুঝছো? এই প্রথম দুইটা স্টেপ হচ্ছে কাইন্ড অফ হ্যাঁ তুমি সাঁতার শিখতে যাচ্ছ, ঘরে বসে সাঁতার কেমনে কাটতে হয়, হাত সামনে দিলে কি হয়, পিছনে দিলে কি হয়, পায়ের পজিশন কি হয়, এগুলো নিয়ে পড়াশোনা করার মতো এই প্রথম দুইটা স্টেপ। আর অ্যাকচুয়ালি সাঁতার কখন শেখা হয়? যখন তুমি সুইমিং পুলে গিয়ে পানি টানি খেয়ে যখন একটু হাবুডুবু খেয়ে কিছুক্ষণ চেষ্টা করো তখন অ্যাকচুয়ালি সাঁতারটা শেখা হয়। ওই স্টেপটা হচ্ছে এই 4 এবং 5, এটা মনে রাখবা, ঠিক আছে? তোমরা যে বলো না যে ভাইয়া এমসিকিউ এক্সাম সব পড়ে গেছে কিন্তু এক্সাম এমসিকিউ এক্সাম ভালো হয় নাই ভাইয়া, সময়ের মধ্যে শেষ করতে পারি না, ভুলভাল লিখে অ্যান্সার করে দিয়ে আসে, এটা হয় কারণ তুমি এই দুইটা স্টেপ শেষ করে চলে যাও, মনে করো সব পড়া হয়ে গেছে, বই রিডিং পড়ছি, ক্লাস দেখছি, আর কি লাগে? না, এক্সাম হলে তোমাকে তো এক্সাম হলে বই রিডিং পড়তে দেয় না, ক্লাস দেখতে দেয় না, এক্সাম হলে দেয় তোমাকে কোশ্চেন সলভ করতে। কথা বুঝছো? তুমি তো কোশ্চেন সলভিং করে যাও না ইনাফ। এক নাম্বার কাজ কোশ্চেন সলভিং করে যেতে হবে। এক্সাম হলে তোমাকে কোশ্চেন সলভ করতে দেয়, সেম কাজটা আগে থেকেই করে 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 অভ্যস্ত হয়ে যেতে হবে, সো দ্যাট এক্সাম হলে এটা তোমার কাছে নতুন না লাগে। কথা বলছে এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস, এক্সাম হলে এই কাজ, এই 4 এবং 5 এই দুটো স্টেপ করলে এক্সাম হলে যত ধরনের কোশ্চেন আসতে পারে সবগুলা এখানে অলরেডি দেওয়া আছে। এটা করলে যেটা হয় এখান থেকে সরাসরি 70% প্লাস কিংবা 90% প্লাস কমন চলে আসে। আর কমন চলে আসলে কি হয়? এক্সাম অটোমেটিক্যালি ভালো হয়। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে এক্সাম হলে এমসিকিউ এক্সামে এমসিকিউ কোশ্চেন কমন ফালানোর স্টেপগুলো। এই স্টেপগুলো যারা করে যাবে তারা শিওর এক্সাম হলে কোশ্চেন কমন পাবে, তার প্রিপারেশনের যে মূল ভিত্তিটুকু এটা খুবই স্ট্রং হবে। ঠিক আছে, এখন ভাইয়া তাহলে তোমরা যারা এসএসসি দিচ্ছ সামনে বা এসএসসি 25 যাদের কিছুদিন পর 24-এর পর এসএসসি এক্সাম হবে, তোমরা ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ে ক্লাস দেখে ফেলো, রিডিং দিয়ে ফেলো, দিয়ে ভাইয়া এই দুটো খুব দ্রুত করবা, খুবই রাফলি করবা, এখানে কম টাইম দিবা, মেইন টাইমটুকু দিবা এখানে বিগত বছরের প্রশ্নে আর গাইডে যত বিস্তারিত এমসিকিউ দেওয়া থাকে ওইখানে। এগুলো সলভ করতে করতে বইয়ের কোনো একটা লাইন যদি দেখতে হয়, কোনো একটা টপিক দেখতে বারবার দেখবা, বাট রিডিং এবং ক্লাস দেখে একটু কম সময় দিবা। ওকে, তারপর এখানে তোমরা একটা কোশ্চেন করো যে ভাইয়া সবই সলভ করলাম কিন্তু কয়েকদিন পর তো সবকিছু ভুলে যাই, 7 দিন পর, 8 দিন পর, 10 দিন পর। সেই ক্ষেত্রে ভাইয়া এই যে বিগত বছরের প্রশ্ন সলভ করার সময় তোমরা একটু কষ্ট করে খুঁটিনাটি যেই তথ্যগুলা বারবার এমসিকিউতে জানতে চাওয়া হচ্ছে, যে সূত্রগুলো বারবার লাগতেছে, যে টেকনিকগুলো বারবার লাগতেছে, এগুলো চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে নোট করে রাখবা। কথা বুঝছো? বা এই বিগত বছরের প্রশ্ন সলভ করতে গিয়ে জাস্ট এই স্টেপটাতে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে গিয়ে কিছু কিছু প্রশ্ন থাকবে দেখবে তোমার কাছে কঠিন লাগবে, টু মাচ কঠিন লাগবে, ওইগুলার যেগুলো একবার, দুইবার, তিনবার ট্রাই করার পরও দেখবা ক্লিয়ার হয় নাই, ওইগুলার নাম্বার এবং পেজ নাম্বার একটা কাগজে, ওই কাগজটাকে আমরা বলি হচ্ছে রিভিশন শিট, ওইটাতে নোট করে রাখবা, সো দ্যাট 10 দিন পর, 15 দিন পর ভুলে যাইতে নিলে তোমাকে আবার সবগুলো স্টেপ যাতে রিপিট না করতে, জাস্ট রিভিশন শিটটা দেখবা, তো সবগুলো কি পয়েন্টস, কোন কোন কোশ্চেনগুলো তোমার কাছে ক্রিটিক্যাল লাগছিল এগুলো দেখা হয়ে যাবে। ডান। কোত্থেকে কমন আসবে ভুলে যাতে না যাও সেটার ব্যাপারটুকু ক্লিয়ার করে দিলাম। এখন ভাইয়া কথা হচ্ছে কিভাবে এই যে চতুর্থ স্টেপ এবং পঞ্চম স্টেপ এখানে এমসিকিউ গুলো কেমনে সলভ করলে সত্যিকার অর্থে আমি এমসিকিউ সলভিং এ দক্ষ হব। আমি কি ভাইয়া বিগত বছরের প্রশ্নগুলো জাস্ট রিডিং দিয়ে যাব, কোশ্চেনটা পড়বো, এটা একটা কোশ্চেন, 4টা অপশন থাকে, ক, খ, গ, খ, কিছু কিছু বইয়ে এখানে ব্যাখ্যা দেওয়া থাকে, ঠিক আছে, অ্যান্সার সহ ব্যাখ্যা দেওয়া থাকে, এখানে উত্তর থাকে, তারপর এখানে ব্যাখ্যা দেওয়া থাকে। তাহলে কি ভাই আমি এভাবে পড়বো, কোশ্চেনটা পড়বো, অপশনগুলো দেখবো, উত্তর দেখবো, ব্যাখ্যা পড়বো, রিডিং দিয়ে দিয়ে চলে যাব? না, এই ক্ষেত্রে আমরা একটা মেথড অ্যাপ্লাই করব, এটার নাম হচ্ছে অ্যাক্টিভ রিকলিং।
এই মেথডটা কি? এই মেথডটা হচ্ছে আমরা তো যেই চ্যাপ্টারের বিগত বছরের প্রশ্ন কিংবা গাইড বইয়ের প্রশ্ন প্র্যাকটিস করতেছি, ওই চ্যাপ্টারটা ক্লাস দেখে আসছি, রিডিং দিয়ে আসছি, তাই না? বেসিক আমার সব জানা আছে। এখন যখন আমি এই স্টেপ 4 এবং 5 এ কোশ্চেন প্র্যাকটিস করতে যাচ্ছি, তখন তো এই কোশ্চেনটা আমার এটার অ্যান্সার সম্পর্কে কিছুটা হলেও ধারণা থাকা উচিত, তাই না? এই ধারণাটা আসলেই জন্মাইছে কিনা, আসলে ব্রেনে কোন তথ্য আছে কিনা, এটা টেস্ট করার জন্য তুমি উত্তর দেখবা না, উত্তর ঢাকা রাখবা। তুমি কোশ্চেনটা পড়ো, পড়ে অপশনগুলো দেখে উত্তরটা বের করার চেষ্টা করো, নিজে চিন্তা করে। কথা বুঝছো? শুরুতে উত্তর দেখা ফেলো না, তাহলে কি হবে? ব্রেন প্রেসারে পড়বে। আর ব্রেনকে প্রেসারে ফেলে তারপর যদি ব্রেন কিছুক্ষণ চিন্তা করার পর তারপর যদি তাকে উত্তরটা দেখাও, তখন ব্রেন এটা দীর্ঘস্থায়ীভাবে মনে রাখে। জিনিস হচ্ছে অনেকটা এরকম, তুমি লাইফে প্রচুর জায়গাতে গেছো, তাই না? সব জায়গার ঘটনা, সব ঘটনা কিন্তু মনে থাকে না, বাট যেখানে তুমি হোঁচট খাইছিলা, কেউ কোনো বিপদে পড়ছিলা, সেখান থেকে একটা লার্নিং নিছো, এই লার্নিংটা কিন্তু আজীবন মনে থাকে। তো এই জন্য কোশ্চেনটা পড়ে সরাসরি অ্যান্সার দেখে ফেলবা না, মনে থাকবে না। কোশ্চেন অ্যান্সার ঢাইকা কিছুক্ষণ চিন্তা করবা, অ্যান্সারটা কি হইতে পারে। যদি পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, অলরেডি পারো, এটা ভুলবা না। যদি না পারো, সেই ক্ষেত্রে কিছুক্ষণ ব্রেনকে প্রেসার দিলা, পেইন দিলা, এরপর না আর পারতেছি না, এরপর হচ্ছে তুমি অ্যান্সারটা দেখো, তাহলে ব্রেন এটা দীর্ঘদিন মনে রাখবে। কথা বুঝছো? পেইন ছাড়া তুমি ডিরেক্ট পারো না পর অ্যান্সার দেখাইলে ব্রেন এটাকে পাত্তা দিবে না, ব্রেন ক্যাপচার করবে না। কথা বুঝছো? সো উত্তরটা দেখার আগে ব্রেনকে স্ট্রেস দিয়ে যদি না পারো তখন উত্তরটা দেখবা। এখন স্টেপ বাই স্টেপ জিনিসটা কেমনে করবা? একটা কোশ্চেন দেখবো, অপশনগুলো দেখবো, যদি পারি তাহলে তো ভালো, উত্তরটা আবারও দেখবো শিওর হওয়ার জন্য, না হইছে দেন ব্যাখ্যাটা পড়ে আরো যদি এটা রিলেটেড তথ্য জানার থাকে জেনে নিব, ঠিক আছে? যদি কোশ্চেনটা পারি এটা হবে প্রসেস। আর যদি আমি কোশ্চেনটা দেখলাম, অপশনগুলো দেখলাম, পারতেছি না এটার অ্যান্সারটুকু কি, সেই ক্ষেত্রে কিছুক্ষণ চিন্তা করলাম, সরাসরি উত্তর দেখে ফেলবো না। কি করব? এবার আমি এই কোশ্চেনটা, যেহেতু আমি ওই চ্যাপ্টারগুলো রিডিং দিয়ে আসছি, আমি জানি এই কোশ্চেনটা বইয়ের কোন জায়গাটা থেকে আসছে, আমি কি করব? বেশিরভাগ গাইডে দেখবা আবার পাশে বইয়ের কোন জায়গা থেকে কোশ্চেনটা আসে লেখা থাকে, তাই তুমি বইয়ের ওই পার্টটাতে যাও। ওই পার্টটা নিশ্চয়ই তোমার ভালো মতো দেখা হয় নাই, এই জন্যই তুমি কোশ্চেনটা পারতেছো না। এই জন্য জাস্ট বইয়ের যেই পার্টটুকু থেকে এই কোশ্চেনটা আসছে, ওই পার্টটুকুকে আবার একটু দেখো, এরপর দেখবা তুমি কোশ্চেনটা সলভ করে ফেলতে পারতেছো উত্তর না দেখে। কথা বুঝছো? বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাটেম্পটে গিয়ে পাইরা যাবা। কিন্তু যদি এমন হয় যে এই কোশ্চেনটা যে পার্টটুকু থেকে আসছে ওইটা দেখার পরেও তুমি পারতেছো না, তখন আর কিছু করার নেই, উত্তরটা দেখো, ব্যাখ্যাটা দেখে বোঝার চেষ্টা করো কেমনে কি হয়েছে। কথা বুঝছো? এইভাবে অ্যাপ্রোচ দিলে এমসিকিউ তোমার ব্রেন একদম স্পঞ্জের মতো অ্যাবজর্ভ করে নিবে, একদম এক্সাম হল পর্যন্ত দীর্ঘদিন মনে থাকবে, তুমি এমসিকিউ একদম টপ লেভেলের প্রো হয়ে যাবা। কথা বুঝছো? এন্ড এমসিকিউ সলভিং এও দেখবা তোমার টাইম কম লাগবে, তুমি অত সহজে ভুলে যাবা না জিনিসপত্র, তোমার পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে। কথা বুঝছো? ব্যাখ্যা দেখেও যদি না বুঝো, উত্তর না দেখেও যদি না বুঝো, তার মানে এটা একটা ক্রিটিক্যাল এমসিকিউ। হ্যাঁ, এটা রেড মার্ক করে রাখবা, এটা ওই যে রিভিশন শিটে টুকে রাখবা, এটা কারোর কাছ থেকে বুঝে নিবা। এটা মাস্ট তোমাকে, মানে ব্যাখ্যা দেখার পর তুমি পারো নাই, তার মানে এটা তোমাকে কারোর কাছ থেকে হেল্প নিয়ে সলভ করতে হবে। এটা এক্সামের আগে মাস্ট আরো 1 থেকে 2 বার দেখা যেতে হবে, এটা রিভিশন শিটে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে এই মেথডে আমরা সলভ করব অ্যাক্টিভ। এই যে তুমি প্রথমে উত্তরটা না দেখে ব্রেনের ভেতর থেকে অ্যানসারটা জোর করে বের করে আনার চেষ্টা করলা, এটাকে বলা হচ্ছে অ্যাক্টিভলি রিকল করা, ব্রেনের ভেতরে আগে থেকে সেভ করা একটা ইনফরমেশনকে ডেকে বের করে আনা। কথা বুঝছো? এটা কেন জরুরি ভাইয়া? কারণ ভাইয়া এক্সাম হলে আমরা বেসিক্যালি কি করি? অ্যাক্টিভ রিকলিং করি। এক্সাম হলে আমাদের কাছে কোনো উত্তর দেওয়া থাকে না, বই দেওয়া থাকে না, কিচ্ছু দেওয়া থাকে না, কোশ্চেনটা দেখে উত্তরটা একদম ব্রেইনের অতল গভীর থেকে বের করে আনতে হয়, দেন লিখতে হয়। তার মানে আমাদের ব্রেনে সেভ করা ইনফরমেশন কে কত এফিশিয়েন্টলি রিকল করে করে ডেকে আনতে পারে, কে কত দ্রুত অ্যাকুরেটলি বের করে আনতে পারে, এটার উপর কিন্তু নির্ভর করে কার এক্সামের পারফরমেন্স কত ভালো হবে, তাই না? তার মানে এই প্র্যাকটিসটাতে যে যত বেশি দক্ষ, সে এক্সাম হলে তত বেশি ভালো করবে। সে তাকে কোনো একটা কোশ্চেন করলে এটার অ্যান্সারটা তার ব্রেনে সেভ করেছে, সে খুব দ্রুত বের করে নিয়ে আসতে পারে। এই প্র্যাকটিসটা যদি আগে থেকে বাসায় এইভাবে সলভিং এর মাধ্যমে, অ্যাক্টিভ রিকলিং এর মাধ্যমে না করো, তুমি ভাই যতই পড়াশোনা করো, যতই ভালো বুঝো, এক্সাম হলে ভালো পারফর্ম করতে পারবে না। কারণ এক্সাম হলে তোমার ব্রেন স্লো হয়ে যাবে। কারণ কি? এক্সাম হলে যেই কাজটা করতে হয় তোমাকে প্রতিনিয়ত অ্যাক্টিভ রিকলিং, এটাতে তুমি অভ্যস্ত না, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে সলভ করবো? অ্যাক্টিভ রিকলিং এর মাধ্যমে। এন্ড কোন কোন স্টেপ ফলো করে করবো তোমাদেরকে বুঝাই দিচ্ছি, ঠিক আছে? এইবারে আসো থার্ড কোশ্চেন। ভাইয়া সবই করলাম,
সবই ঠিক আছে ভাই, আপনি যেমনে যেমনে বললেন, রিডিং পড়লাম, ভিডিও দেখলাম, বিগত বছরের কোশ্চেন সলভ করলাম, গাইডে সব কোশ্চেন সলভ করলাম, তারপর হচ্ছে ভাই অ্যাক্টিভ রিকলিং করে প্র্যাকটিস করলাম, কিন্তু ভাই এক্সাম হলে গিয়ে হয় সেট কোড ভুল করে দিয়ে আসি, আর না হয় ভাই ক দাগাইতে গিয়ে খ দাগায় দিয়ে আসি, আর না হয় ভাই অ্যান্সার করব 2 নম্বরে, ওইটার অ্যান্সার দাগাই ফেলি 3 নম্বরে, কলম দিয়ে বৃত্ত ওয়ার্ড করি, তো পরে ভাই দেখা যায় এটা আর মুছে কারেক্ট করা যায় না। ভাই পারা জিনিস প্রথম 5টা এমসিকিউ আমি শিওর পারি ভাই, 1 থেকে অ্যান্সার করব, আমি অ্যান্সার করা শুরু করছি 3 থেকে, মানে এটা ভাই খেয়াল করি না আমি, কেমনে কেমনে জানি হয়ে গেছে। ভাই আমি দাগাচ্ছিলাম ফিজিক্সের অ্যান্সার, বৃত্তগুলো ভরাট করে ফেলছি কেমিস্ট্রির জায়গাতে, এমন ভুল হয় না? এই ভুলটা থেকে বাঁচার জন্য কি করব ভাইয়া? শুনো ভাইয়া, ভুলটা কোথায় করো ভাইয়া? এক্সাম হলের ভেতরে করো, তাই না? এক্সাম হলের ভেতরে ভুলটা করো এক্সামের সময়। তাইলে ভাই এক্সাম হলের ভিতরে কত ধরনের ভুল হইতে পারে, এটা কি আগে থেকে প্রেডিক্ট করা সম্ভব না? সম্ভব। তাহলে তুমি এক্সাম হলে গিয়ে কেন এক্সপেরিমেন্ট করে ভুল করে শিক্ষা নিবা? এক্সাম হলে কত ধরনের ভুল হইতে পারে এগুলো আগে থেকে প্রেডিক্ট করে ফেলো, করে আগে থেকে ভুলগুলো শুধরায় ফেলো, এন্ড আগে থেকে নিজেকে নিজের ব্রেনকে প্রোগ্রাম করায় ফেলো এই ভুলগুলো যাতে না হয়, ট্রেন করে ফেলো, তাহলেই তো এক্সাম হলে গিয়ে ভুল হবে না। এর জন্য কি করতে হবে? এর জন্য প্রচুর বাসায় মক টেস্ট দিতে হবে, বাসায় কিংবা কোচিং সেন্টারে কিংবা যেখানে পারো, কিংবা এখন আমাদের কোর্স আছে না, কোর্সের ভিতরে কিন্তু এমসিকিউ এক্সাম দেওয়া যায়। কথা বুঝছো? তাহলে আমরা কি করব? আমার যখন ফাইনাল এক্সাম, ওই এক্সামের আগে আমার সবকিছু পড়া হয়ে গেলে আমি বসে থাকবো না যে না আমার সবকিছু পড়া হয়ে গেছে পারবো না। পারবা, কিন্তু এই যে মারা খেয়ে আসবা, সেট করে ভুল দাগে চলে আসবা, একের জায়গায় 2 অ্যান্সার করে ফেলবা, কয়ের জায়গায় গ দাগে ফেলবা, এই মারাটা মানে পারা সত্ত্বেও এর চাইতে দুঃখের ভাই কিচ্ছু নাই। আমি পারি তাও ভুল করে দিয়ে আসছি। এই ভুল এড়ানোর জন্য আগে থেকেই তোমাকে প্রচুর পরিমাণে বাসায় একদম ওএমআর পেপারে, এই ওএমআর পেপারে একদম লিখে লিখে টাইম ধরে ধরে, কথা বুঝছো, এমসিকিউ এক্সাম প্র্যাকটিস করা লাগবে। করলে যেটা হবে, প্র্যাকটিস করতে 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 একের জায়গায় 2 দাগায় ফেলা, কয়ের জায়গায় খ দাগায় ফেলা, এই ভুলগুলো বাসায় প্রচুর হবে, প্রচুর হবে। যত ভুল হবে তুমি যখন শুধরাইতে যাবা, তুমি নতুন নতুন একটা একটা দেখবা টেকনিক আবিষ্কার করবা। তুমি দেখবা যে শুরুর দিকে তোমার একের জায়গায় 2, 2 এর জায়গায় 3 যে অ্যান্সার করতেছিল, তখন অ্যাকচুয়ালি তুমি ওএমআর এর মধ্যে 1, 2, 3 নাম্বার যে দেওয়া থাকে ওখানে তোমার আঙ্গুল রাখতা না, না রেখে দাগায় ফেলতা, এজন্য বুঝতা না অ্যাকচুয়ালি কই দাগাচ্ছ। প্র্যাকটিস করতে করতে দেখবা অটোমেটিক্যালি তুমি যখন 3 দাগাচ্ছ কোশ্চেন থেকে, যখন 3 এর অ্যানসারটা ওএমআর এ দাগাচ্ছ, তুমি অটোমেটিক্যালি খেয়াল করবা যখন তুমি 3 দাগাচ্ছ তোমার আঙ্গুলটা অটোমেটিক্যালি কোশ্চেনে 3 এর উপর থাকে, যখন তুমি ওএমআর এ যাচ্ছ অটোমেটিক্যালি তোমার আঙ্গুলটা 3 খুঁজতেছে। 3টা যখন খোঁজা হয় তখন 3 এর কি দাগাচ্ছি? গ। 3 এর গ দাগাচ্ছি, গরুর গ। তুমি দেখবা গতে গিয়ে তুমি দাগায় ফেলবা না, তুমি গ এর উপর কলমটা রেখে আরেকবার কোশ্চেনে চেক করবা যে আসলে গত চেক করা হবে, দেন তুমি দাগাবা। এই যে একটা দক্ষতা আমার চলে আসলো, কথা বুঝছো, এটা কেমনে আসলো? এটা কি চিন্তা করে করে আসে না, বাসায় প্রচুর এমনি প্র্যাকটিস, ভুল করতে 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 শুধরাইতে 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 এই দক্ষতাগুলো, এই এফিসিয়েন্সিগুলো তোমার মাঝখানে চলে আসবে। এই জন্য মেইন এক্সামের আগে প্রচুর এক্সাম প্র্যাকটিস করো, প্রচুর ভুল করো, ইচ্ছা মতো ভুল করো, করে ভুলগুলো শুধরাও, ভুলগুলো শুধরাও, আবার রিপিট করো রিপিট করো রিপিট করো। একটা পর্যায়ে দেখবা এই যে সিলি মিস্টেকগুলা, পারা সত্ত্বেও যে ভুলগুলো হয় এগুলো হবে না। ঠিক আছে? তাইলে ভাইয়া ভুল করা থেকে বাঁচবো কিভাবে? প্রচুর মক টেস্ট দিতে হবে, আমাদের কোর্সের ভিতর থেকে দিয়ে ফেলতে পারো, কিংবা তুমি বাসায় ওএমআর গুগলে সার্চ করলে ওএমআর শিট পাওয়া যায়, ডাউনলোড করো, প্রিন্ট করো, প্রিন্ট করে 100টা কপি করে নিয়ে আসো, নিয়ে এসে বাসায় এক্সাম দাও। কথা বুঝছো? আচ্ছা, ডান। এইবারে 4 নাম্বার কোশ্চেন। ভাইয়া এক্সাম হলে সবই ঠিক আছে ভাইয়া, ভুল টুল হয় না, ভালোই সবকিছু পারি, কিন্তু ভাই সবকিছু পারা সত্ত্বেও সময়ের মধ্যে এমসিকিউ শেষ করে আসতে পারি না, স্পেশালি ভাই ম্যাথের ক্ষেত্রে, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্সের ক্ষেত্রে মাঝে মাঝে এমন হয়। কি করব? এটার জন্য ভাইয়া প্রথম জিনিস হচ্ছে ম্যাথের যেই চ্যাপ্টারের অঙ্কগুলা ভাইয়া ক্যালকুলেটর দিয়ে করা যায়, ওইগুলা কেন ভাইয়া তুমি হাতে বেশি সময় লাগায় করবা? ওইখানে ক্যালকুলেটর ইউজ করো, সময় বাঁচাও। কথা বুঝো নাই? তাহলে নাম্বার 1, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের যে অধ্যায়ের অঙ্কগুলা ইউটিউবে তুমি সার্চ দিলে প্রচুর ক্যালকুলেটর হ্যাকস পাবা। কথা বুঝছো? তুমি ক্যালকুলেটর হালকেনস্টাইন এসএসএলকে সার্চ দাও, ভিডিও পাবা ক্যালকুলেটর দিয়ে কেমন সলভ করতে হয়, ওইগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করবা। তাহলে 1 নাম্বার জিনিস হচ্ছে সময়ের মধ্যে ম্যাথমেটিক্যাল কোশ্চেন অ্যান্সার করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করা শিখো। ঠিক আছে? 2 নাম্বার জিনিস, এটা বোঝানোর আগে তোমাদেরকে ছোট একটা কাজ করতে বলি। তোমরা যে কোনো একটা এমসিকিউ এটা কাইন্ডলি একবার সলভ করো,
সলভ করার সময় তোমার টাইম কতক্ষণ লাগছে দেখো, ধরো তোমার 2 মিনিট টাইম লাগছে, তুমি এটা আবার সলভ করো, তুমি দেখবে টাইমটা কমে আসতেছে 1 মিনিট, তুমি ভাই আবার সলভ করো, তখন দেখবে টাইম লাগতেছে 50 সেকেন্ড, তুমি এটা আবার সলভ করো, তখন দেখবে টাইম লাগতেছে 30 সেকেন্ড। তারপরে ভাই কি বুঝলা, আমরা একটা জিনিস যত বেশি রিপিট করি ওইটা সলভ করার সময়টুকু আমাদের তত বেশি কমে যায়, কথা বুঝছো, এন্ড ওইটা ভুল করার সম্ভাবনাও তত বেশি কমে যায়। তাহলে আমরা কি করব ভাইয়া, সব এমসিকিউ না, স্পেশালি ম্যাথমেটিক্যাল যে এমসিকিউ গুলো আছে, প্রথমত এগুলো ক্যালকুলেটর দিয়ে সলভ করব, দ্বিতীয়ত এগুলো একবার সলভ করে যদি আশা করি এক্সাম হলো সময়ের মধ্যে শেষ করতে পারবো না, এগুলাকে অ্যাট লিস্ট আমরা 3 বার সলভ করে যাব। তাহলে কি করতে হবে ভাইয়া, রিপিটেশন করতে হবে, ঠিক আছে। এই দুইটা কাজ যদি তোমরা ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারগুলো আছে ওগুলোর ক্ষেত্রে করো, তোমার হায়ার ম্যাথের কিংবা জেনারেল ম্যাথের যে অধ্যায়গুলো আছে ওইগুলোর বোর্ডের যে এমসিকিউ গুলো এগুলো 3 বার করে সলভ করে ফেলো, সময় ধরে সলভ করো, তাহলে দেখবা তোমার সময়ের মধ্যে এমসিকিউ শেষ করে নিয়ে যে প্রবলেমটা হইতো এটা হবে না, ঠিক আছে। এটা হচ্ছে 2 নাম্বার হ্যাক। 3 নাম্বার জিনিস হচ্ছে, এইবারে আসো এক্সাম হলের মধ্যে কোন অ্যালগরিদম কিংবা কোন ধাপে বা কোন অ্যাপ্রোচে কোশ্চেনগুলো সলভ করলে আমার সময়টুকু আরো বেশি বেঁচে যাবে, আমি আরো বেশি সলভ করতে পারবো, এটা বলি। ভাই এক্সাম হলে তোমাকে যে কোশ্চেন পেপারটা দিচ্ছে সেটাতে 25টা কিংবা 30টা কোশ্চেন থাকে, এখানে ভাইয়া প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার কিন্তু 1 করেই, তাই না, কোনোটার নাম্বার কিন্তু একটু কঠিন হলে এটাতে নাম্বার বেশি, সহজ হলে নাম্বার কম, না এমন না। তাহলে ভাইয়া তুমি একটা জিনিস দেখো, ওখানে সহজ কোশ্চেন আছে, ওখানে মিডিয়াম কোশ্চেন আছে, ওখানে হার্ড কোশ্চেন আছে, ওখানে না পারা কোশ্চেনও আছে, তাই না, এই 4টা ক্যাটাগরির কোশ্চেনই ওইখানে আছে। আমার কথা হচ্ছে ভাইয়া সবগুলার যেহেতু নাম্বার সেম, তাইলে হোয়াই নট আমি পুরোটা কোশ্চেন থেকে খুঁজে খুঁজে আগে সহজগুলো আনসার করে ফেললাম, তারপর আমি মিডিয়ামগুলো আনসার করব, তারপর আমি হার্ডগুলো আনসার করব, তারপর সময় থাকলে আমি না পারাগুলো ধরবো। তোমরা যেটা করো সিরিয়ালে 1 2 3 পারো না পারো 1 ধরছো, ট্রাই করতে আসে পারে আর না পারে দেখারও কোনো তোর প্রয়োজন বোধ করো যে এটা কি সহজ কোশ্চেন নাকি মিডিয়াম নাকি হার্ড নাকি না পারা, তোমরা 1 করো 2 করো 3 করো, মানে সিরিয়ালেই যাইতে হবে। কেন রে ভাই, তোকে কি কেউ বলছে সিরিয়ালে করতে হবে? তোকে কেউ বলে নাই সিরিয়ালে করতে, তাই না? তাহলে ভাই কেমনে করব? আমার ক্ষেত্রে স্ট্র্যাটেজি ছিল হচ্ছে, এটা আমি আনাস ভাইয়ের কাছ থেকে শিখছি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময়, এটা আমার প্রচুর কাজে লাগছে। ঢাবির প্রযুক্তি নিটে তার আগে আমি যেখানে পরীক্ষা দিয়েছি ওখানে আমার চান্স কোন রকম হয়েছে, বাট ঢাবির প্রযুক্তি নিটে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে ডিরেক্ট পজিশন 98 চলে আসে। কেমনে? তুমি যখন কোশ্চেনটা পাবা অ্যান্সার করার সময় তুমি মোটামুটি 3 থেকে 4টা রাউন্ডে পুরোটা কোশ্চেন অ্যান্সার করবা। প্রথম রাউন্ডে কি করবা? প্রথম রাউন্ডে ওইসব কোশ্চেন অ্যান্সার করবা যেটা তুমি দেখার সাথে সাথে অ্যান্সারটা মাথায় আসে, শিওর ওইগুলা। তাহলে আমি কোশ্চেন ধরবো, এটা কি পারি, পারলে ডিরেক্ট অ্যান্সার, না পারলে স্কিপ, পারি পারলে ডিরেক্ট অ্যান্সার, না পারলে স্কিপ, মানে দেখার সাথে সাথে যেগুলো আমি অ্যান্সার করতে পারবো এগুলো প্রথম রাউন্ডে করে ফেলবো। যেটা আমি অ্যান্সার করতে পারবো এটার পাশে একটা টিক দিয়ে নিব ছোট করে, যাতে টিচার না বুঝে বা টিচার না দেখে। কথা বুঝছো? ডান। টিচার কিন্তু অনেক বেশি আঁকাআঁকি করলে কোশ্চেনটা দেখলে বুঝে, ছোট্ট করে একটা টিক দিয়ে দাও তোমার বুঝার মতো করে, ব্যাস। ডান। তাহলে প্রথম রাউন্ডে আমি দেখার সাথে সাথে পারবো সবগুলো কোশ্চেন করে ফেললাম। এরকম হলে তোমার যদি ভালো পড়াশোনা থাকে 50% দেখবা প্রথম 5 মিনিটেই দাগানো হয়ে যাবে। কথা বুঝছো? কারণ সহজগুলো দেখার সাথে সাথে এগুলো ডান, সহজগুলো দাগানো শেষ। কোনগুলো স্কিপ করলাম? যেগুলো আমি পারি বাট সময় লাগবে ক্যালকুলেশন করতে, কিংবা যেগুলো হার্ড, কিংবা যেগুলো আমি পারি না ওগুলো স্কিপ করলাম। এবার সেকেন্ড রাউন্ডে এসে যেই সব কোশ্চেন আমি পারি বাট ক্যালকুলেশনস করতে হবে, টাইম লাগবে, এবার ওইগুলো আনসার করব। ঠিক আছে? কেমনে বুঝবো? যেগুলো দাগাই ফেলছো ওগুলো টিক দিয়ে রাখছো, টিক ছাড়াগুলা এবার কোশ্চেন ধরলা, যদি দেখো এটা হ্যাঁ পারি বাট ক্যালকুলেশন করতে বসে ক্যালকুলেশন করবা, করে অ্যান্সারটা বের করে দাগাবা, দেন টিক দিয়ে দিবা, দেন নেক্সটে যাবা, টিক ছাড়া ওইটা আবার দেখবা পারো কিনা, যদি পারো। সেকেন্ড রাউন্ডে আমি পারি বাট একটু ক্যালকুলেশনস করতে সময় লাগবে, এগুলো দিবা। ঠিক আছে? সেকেন্ড রাউন্ড ডান। এবার থার্ড রাউন্ডে কি করব? থার্ড রাউন্ডে হচ্ছে ওইসব কোশ্চেন অ্যাপ্রোচ দিব যেগুলো আমি পারি বাট হালকা কনফিউশন আছে কিংবা অনেক কঠিন, হ্যাঁ ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ওইগুলো একটু ঠান্ডা মাথায় শেষের দিকে দেখো। তুমি যখন দুইটা রাউন্ডে পুরো কোশ্চেনে তোমার পারা জিনিস দাগাই ফেলছো, ইজি এবং মিডিয়াম সব দাগাই ফেলছো, এখন তো ভাই তোমার কনফিডেন্স সেই লেভেলে ভালো থাকবে, তাই না? টপ নচ কনফিডেন্স থাকবে তোমার যে না আমার বেশিরভাগ জিনিস দাগানো হয়ে গেছে, এখন চিল, এখন যদি খাতাটা নিয়েও যায় সমস্যা নাই। কথা বুঝো নাই? এখন আমি থার্ড রাউন্ডে এসে হার্ডগুলা ক্যালকুলেশনস করে চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় দাগাবো। ঠিক আছে?
এরপরে থার্ড রাউন্ডের শেষে বেশিরভাগ মানুষেরই টাইম থাকবে না, হয়তো আর 3 থেকে 4টা এমসিকিউ বাকি থাকবে। হ্যাঁ, এগুলা এমন হইতে পারে এগুলো তুমি পারো না কিংবা পড়ো নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে ভাইয়া ওইগুলা কি করবা, একদম ফোর্থ রাউন্ডে এসে তুমি যদি দেখো সময় আছে সেক্ষেত্রে একটু চেষ্টা করবা 4টা অপশন থেকে 2টা অপশন বাদ দেওয়া যায় কিনা, যে না এগুলো শিওর হবে না, তাহলে বাকি যে 2টা আছে 50-50 চান্স, কিন্তু এভাবে এলিমিনেশন করতে হবে। হ্যাঁ, তুমি যদি র্যান্ডমলি 4টা থেকে দাগায় দিয়ে আসো তাহলে কিন্তু হওয়ার পসিবিলিটি কিন্তু 1/4, মানে 4 ভাগের 1 অংশ, 25% চান্স থাকে কারেক্ট হওয়ার। বাট তুমি যদি কোনোভাবে অপশনগুলো দেখে যে না এই 2টা শিওর হবে না, এই 2টা হবে, হ্যাঁ, এখান থেকে যদি একটা আন্দাজ করে দাগাই দিয়ে সেক্ষেত্রে চান্স কিন্তু 50-50, কথা বলছো, 50% চান্স। সো একদম লাস্টের দিকে সে না পারাগুলা এরকম ফাঁকিবাজি মেথডে সলভ করবো। 2টা পারি না শিরবাত না, এটা তো 1980 সালে, এটা হওয়ার প্রশ্নই আসে না। 1992 না, প্রশ্নই আসে না, এটা তো 2000 সালের পরে হওয়ার কথা, তাই না? আচ্ছা 2000 সালের পরে 2টা সাল আছে, 2013 আছে, 2015 আছে, এই 2টা থেকে তো বুঝতে পারতেছে না কোনটা হবে। আচ্ছা যে কোনো একটা দাগাই দাও, চান্স কিন্তু 50%, কথা বুঝছো? আর নেগেটিভ মার্কিং থাকলে এটা না করাই বেটার। বাট তোমাদের তো এসএসসি এইচএসসি তে নেগেটিভ মার্কিং নাই, সেই ক্ষেত্রে ছেড়ে আসবা না, মাথায় রাখবা ছেড়ে আসবা না। তুমি এরকম 50-50 বাদ দিয়ে যদি দাগাইতে পারো দাগাও, একদমই যদি দেখো যে না স্যার এখন টান দিয়ে খাতাটা নিয়ে যাবে, সিরিয়ালে কি করবা, সিরিয়ালে যেগুলো দাগাও নেই খ, সবগুলো খ বরাট করে দিয়ে আসবা কিংবা গ বরাট করে দিয়ে আসবা। কেন খ গ এর কথা বললাম, ক এবং ঘ এর কথা কেন বললাম না, কারণ ভাইয়া খতে অ্যানসার থাকার প্রবাবিলিটি 40% প্লাস, আর গতে অ্যানসার থাকার প্রবাবিলিটি ভাইয়া 60% প্লাস, কথা বুঝছো? এটা বিভিন্ন জরিপে দেখা গেছে, বুঝছো? এগুলো আমি হিউজ ঘাটাঘাটি করছি, তো আমি দেখে বলতেছি, অ্যাকচুয়াল ডাটা দেখে বলতেছি, ঠিক আছে? আর তুমি যদি র্যান্ডমলি একটা দিলা ক, একটা দিলা খ, একটা দিলা গ, একটা দিলা ঘ, সেক্ষেত্রে অ্যানসার কারেক্ট হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যায়। এগুলো বিভিন্ন রিসার্চে দেখা গেছে, বুঝছো? তুমি দাগাইলে একদম সিরিয়ালে সবগুলো খ দাগাই দিয়ে আসো, কিংবা আমি সাজেস্ট করবো সিরিয়ালে সবগুলো গ দাগাই দিয়ে আসো, কথা বুঝছো? তাহলে ভালো হবে। তাহলে এক্সাম হলে আমরা লেয়ারিং করে অ্যানসার করব, ঠিক আছে? প্রথম লেয়ারে আমরা ইজিগুলা, দ্বিতীয় লেয়ারে পারি বাট টাইম লাগবে এগুলো, তৃতীয় লেয়ারে হার্ডগুলো, চতুর্থ লেয়ারে না পারাগুলো ট্যাকেল দেব। এইভাবে হইলে আমরা অল্প সময়ে এক্সাম সময়ের মধ্যে শেষ করতে পারবো, ঠিক আছে? এমন হবে না তোমার পারা জিনিস বাকি আছে টিচার খাতা লয়ে গেছে, এমন জীবনও হবে না, কারণ পারা জিনিস আগেই দাগাই ফেলছো, ঠিক আছে? আচ্ছা এইবারে আসো লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা অনেক কাজে লাগে, সেটা হচ্ছে ভাইয়া বৃত্তগুলো কেমনে দ্রুত ভরাট করব। 1 নাম্বার জিনিস ভাইয়া, অল্প কথাই বলে ফেলি, মোটা কলম ব্যবহার করো। মোটা কলম বলতে ওইটার নিবটুকু মোটা হবে এমন কলম ব্যবহার করো, ঠিক আছে? আমাদের ইকো ফ্রেন্ডলি পেন আছে না, যে তোমরা ভিডিও দেখো না, ওইটা কিন্তু নিব ইচ্ছা করে আনাস ভাই মোটা রাখছে, সো তোমরা এটা এমসিকিউতে দ্রুত বৃত্ত ভরাট করতে ব্যবহার করতে পারো। 1 নাম্বার জিনিস। 2 নাম্বার জিনিস, ভাই তোমাকে বৃত্ত ভরাট করতে দিছে, তোমাকে তো এখানে কলম দিয়ে ছিদ্র করতে দেয় নাই, তাই না? তোমরা অনেকে ভাইয়া একদম কলম দিয়ে চেপে ধরে এমনে এমনে একদম একদম এভাবে করো, ভাই এমনি তো করতে বলে নাই ভাই, তাহলে বেশি টাইম লাগবে। কলমটা হালকা করে ধরবা, এভাবে করবা, একদম হালকা করে ধরে আগে রাফলি পুরোটা ইয়ে করে নাও, হয়ে গেছে তো, দেন ডান। হয়ে গেছে। বাট তুমি যদি এমনি করতে যাও ভাইয়া, একদম পারফেক্টলি করব আমি, একদম একটুও ফাঁকা রাখবো না, হ্যাঁ, তাইলে ভাই মারা খাবা, বৃত্ত ভরাটাই অনেক টাইম চলে যাবে। আমার কথা হচ্ছে আমি এমনি ধরবো, ধরে রাফলি এরকম ঘুরাইতে থাকবো, কলমটা হালকা করে ঘুরাইতে থাকলে এই যে হয়ে যাবে। দেখো দেখো কত দ্রুত হয়ে গেছে, এই যে এত বড় বৃত্ত থাকবে না, ওখানে অনেক ছোট্ট বৃত্ত থাকবে, ঠিক আছে? তাহলে এই 2টা মেথড অ্যাপ্লাই করবা। আর অবশ্যই যেটার অ্যান্সার দেখাচ্ছ ওখানে আঙ্গুলটা নিয়ে যাবা, 19 দেখাচ্ছ 19 আঙ্গুলটা নিয়ে যাও, 19-এর খ তো খ, কলমটা রাখো, দাগাই ফেলো না, খ তো ইয়া খ, দেন ভরাট করবা, বুঝছো? ভেরিফাইড। এটা বাসায় প্র্যাকটিস করলে ব্রেনে সেভ হয়ে যাবে, ঠিক আছে? এই তো, তাইলে আমার উদ্দেশ্য ছিল একদম এমসিকিউ পরীক্ষায় ভালো করার, একদম 14 গোষ্ঠী সবকিছু ভিডিওতে আলোচনা করা, কোত্থেকে কমন আসে, আমরা কোত্থেকে কমন আসে এগুলো দেখলাম, কিভাবে বাসায় প্র্যাকটিস করব, সলভ করব এটা দেখলাম, ভুল করা কেমনে কমাবো, দেন হচ্ছে অল্প সময় কিভাবে শেষ করব, দেন বৃত্তটা কেমনে দ্রুত ভরাট করবো, সবগুলাই দেখলাম। আশা করি এগুলো তোমরা কাজে লাগাবা। এন্ড বাই দ্য ওয়ে, এই ভিডিও যদি তোমার উপকারে এসে থাকে, আমি মাস্ট চাইবো আরো যারা এমসিকিউ এক্সামে ভালো করতে চাই তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার জন্য তোমরা হেল্প করবা। কাজে যদি উপকার এসে থাকে থামস আপ বাটনটা ক্লিক করে দাও, তাহলে এটা বেশি মানুষকে রিচ করতে পারবা। এন্ড এরকম পড়াশোনার স্ট্র্যাটেজিক্যাল ভিডিও যদি রেগুলার পাইতে চাও,
যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড কমেন্টে তোমরা কিন্তু আমাকে জানাইতে পারো আরো কোন কোন বিষয়ে ভিডিও চাও, আমি অবশ্যই এগুলো নিয়ে ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।